কিন্তু বাবা টাকা কোথায়? যা আয় হয় তাতে দুবেলা খেতেই কষ্ট। গরিব হয়ে এত দেমাক রাখে কেন? কাল ওদের জমিতে যে খালটা আছে সেটা বন্ধ করে দেব। কিন্তু মতিন সাহেব কাল বলেছে এবার নাকি খাল বন্ধ করে দেবে, আমাদের জমির ধান শুকিয়ে মরবে, তাহলে আর বাঁচবো কিভাবে? এবার বর্ষাটা সাধারণ হবে না, আমার মনে হচ্ছে ঝড় আসতে পারে। না, এবার অন্যরকম লাগছে, কিছু একটা ভালো লাগছে না। ছাদ থেকে জল পড়ছে দেখুন ওই কোনায়, দেওয়ালে ফাটল ধরেছে বলে মনে হচ্ছে। গত বছর যে ফাটলটা ছিল সেটা বড় হয়ে গেছে। আমরা কি অন্য কোথাও যেতে পারি? বাবা, আজ হাটে গেছিলাম, চালের দাম শুনে মাথা ঘুরে গেল। মন প্রতি 200 টাকা বেড়েছে। আমাদের পক্ষে কেনা কঠিন হয়ে যাচ্ছে। গরিবের পেটে লাথি মেরে নিজেরা ফুলে ফেপে উঠবে। চালের দাম বাড়বেই বাবা, আষাঢ় আসছে, বর্ষা যখন নামবে তখন আরও বাড়বে। এবার বর্ষাটা ভালো হবে না, আমার হাড়ে টের পাচ্ছি। তুমি প্রতি বছরই বলো বাবা, গত বছরও বলেছিলে ভয়ঙ্কর বন্যা আসবে, তা এলো না তো। তোমার এই হাড়ে টের পাওয়া নিয়ে মা বেঁচে থাকতে হাসতো, মনে আছে? তোর মা হাসতো ঠিকই, কিন্তু সেও আগে থেকে চিড়ামুড়ি লুকিয়ে রাখতো বাঁশের টুকরির মধ্যে। সে জানতো, তাই বলছি আজকে থেকেই শুরু কর। বাঁশঝাড়ের পেছনে যে উঁচু জমিটা আছে সেখানে গর্ত কাটা শুরু কর। শুকনো কাঠ জমা, চিড়ামুড়ি যা পারিস মজুত কর। কিন্তু বাবা টাকা কোথায়? যা আয় হয় তাতে দুবেলা খেতেই কষ্ট। রহিমা গতকালও বলছিল তেলের কৌটা খালি, নুনও শেষের দিকে, এর মধ্যে আবার মজুত করব। টাকা লাগে না বাবা, লাগে ইচ্ছে। প্রতিদিন একটু একটু করে করবি। মনে রাখিস, যেদিন ঝড় আসবে সেদিন কিছু কেনবার সময় থাকবে না। সেদিন যা হাতে আছে তাই সম্বল। ঠিক আছে বাবা, কালকে ভোরেই শুরু করব। তোমার কথা কোনোদিন ফেরিনি, এবারও ফেলবো না। তবে রহিমাকে বুঝিয়ে বলো একটু, সে আবার গজগজ করবে। রহিমাকে আমি বুঝিয়ে বলবো, তুই চিন্তে করিস না। ও মুখে অনেক বলে কিন্তু বোঝে ঠিকই। যা, তোর বউকে বল চায়ের জল চাপাতে। আর হ্যাঁ, চা দেওয়ার সময় বলিস একটু আদা দিতে, গলাটা খুসখুস করছে। আজ হাটে যে করিম ছেলেটাকে দেখলাম ঘুরে ঘুরে চাল ডাল কিনছে, হাতে পয়সা নেই, তবুও তো কেনাকাটি কিসের? ওরা তো গরিব মানুষ, হয়তো সঞ্চয় করছে, ওদের নিয়ে এত ভাবেন কেন? আপনার নিজের কাজ কি কম আছে নাকি? ভাবি না, কিন্তু ওদের দেখলেই আমার রাগ হয়। গরিব হয়ে এত দেমাক রাখে কেন? কাল ওদের জমিতে যে খালটা আছে সেটা বন্ধ করে দেব। কিন্তু ওই খাল ছাড়া ওদের জমিতে জল পৌঁছয় না, ধানও মরে যাবে। একটু দয়া করুন না। করিম চাচা তো বুড়ো মানুষ, সারা জীবন কষ্ট করেছে, ওর ছেলেও তো মেহনতি মানুষ। দয়া? দয়া কি আমার বাপের সম্পত্তি যে বিলিয়ে দেব? ওরা যদি চায় আমার পায়ে এসে ধরুক, তাহলে ভাববো। হাত জোর করে বলুক, মতিন সাহেব আপনি দয়া করুন, তাহলে দেখব কি করা যায়। আপনার কথা শুনলে ভয় লাগে। এত অহংকার ভালো না, উপরওয়ালা কারো অহংকার সহ্য করে না। আপনি একটু ভাবুন। তুমি আবারও শুরু করো না, যাও রাতের খাবারের ব্যবস্থা করো। ফজলু সারাদিন মাটি কাটছে, খেতেও ডাকলাম এলো না। বললাম ভাত বেড়ে রেখেছি, তাও শোনে না। কি বানাচ্ছ পেছনের জমিতে? আমাকে তো কিছু বলে না। বলিনি তোকে, বর্ষার আগে একটা গর্ত বানাচ্ছে নিরাপদ আশ্রয় হিসেবে। ওপরে বাঁশের ছাউনি দেবে, ভেতরে শুকনো জিনিস রাখবে। বন্যা বা ঝড় এলে আমরা সবাই ওখানে আশ্রয় নেব। ভয়ের কিছু নেই, বুদ্ধি করে কাজ করছে ছেলেটা। আশ্রয় তো ভালো কথা, কিন্তু খাবো কি? গর্তে তো ভাত রান্না হবে না। আর এই যে প্রতিদিন একটু একটু করে চাল ডাল চিড়া কিনে রাখছেন, এসব জমানো কি ঠিক হচ্ছে? এভাবে কতদিন চলবে? বৌমা শোনো শোনো, আমি এ জীবনে 3টে বড় বন্যা দেখেছি। প্রতিবারই দেখেছি যারা আগে থেকে কিছু করে রেখেছে তারা বেঁচেছে।
কিন্তু মতিন সাহেব কাল বলেছে এবার নাকি খাল বন্ধ করে দেবে, আমাদের জমির ধান শুকিয়ে মরবে, তাহলে আর বাঁচবো কিভাবে? মতিন সাহেবের অনেক ক্ষমতা, কিন্তু প্রকৃতির কাছে কারোর ক্ষমতা খাটে না। খালের কথা পরে ভাবা যাবে, এখন সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আগে বর্ষাটা পার করি। তুই মুরগিগুলোকে ভালো করে খাওয়া, তাড়াতাড়ি বড় করে তোল। মুরগি বড় হলে কি হবে? বিক্রি করবেন? বিক্রিও করা যায়, রান্নাও করা যায়। ঠিক আছে, মুরগিগুলোর দিকে নজর রাখবো। এই করিম, কোথায় যাচ্ছ? শোনো, তোমার ছেলেকে বলো আমার পুকুর পাড়ের মাটি কাটছে কেন, ওখানে যদি ধস নামে ক্ষতিপূরণ দিতে হবে তোমাকে। মতিন ভাই, ওটা আপনার পুকুরের পার না, ওটা সরকারি জমি। খতিয়ান দেখলেই বুঝবেন। আমার ছেলে নিজেদের জন্য একটু আশ্রয় বানাচ্ছে বর্ষার আগে, কারোর ক্ষতি করছে না। আপনারও বানানো উচিত। আমার বানানোর দরকার নেই, আমার বাড়ি পাকা, ইট সিমেন্ট আছে। তোমাদের মতো টিনের চালও না যে বাতাসে উড়ে যাবে। তোমরা গরিব মানুষ, তোমাদের ভয় থাকবেই। আকাশের দিকে তাকান। আকাশে যে লাল আভা ছিল ওটা ভালো লক্ষণ না। এবার বর্ষাটা সাধারণ হবে না। আমার মনে হচ্ছে ঝড় আসতে পারে। বাজে কথা বলো না, চুপচাপ তোমার মাটির গর্তে ঢুকে থাকো। আর শোনো, কাল থেকে তোমার ছেলে আমার জমিতে কাজ করবে। ধান কাটার সময় হয়ে গেছে, লোক লাগবে। ফজলু এখন নিজেদের কাজে ব্যস্ত, সময় হলে আসবে। জোর করে কাউকে খাটানো ভালো না মতিন ভাই, সেই দিন আর নেই। খুব বড় কথা বলছো করিম, তোমাকে দেখে নেব। এই গ্রামে থাকতে হলে আমার সাথে চলতে হবে, এটা ভুলো না। গ্রাম আপনার একার না মতিন ভাই, গ্রাম সবার। আর ভুলিনি কিছু, সেই জন্যই তো প্রস্তুতি নিচ্ছি। এই যে নাও, সকাল থেকে একটানা কাজ করছো, শরীরটার কথাও একটু ভাবো। গায়ে জোর না থাকলে কাজটা করবে কিভাবে? শরীর ভাবার সময় নেই রহিমা, দেখছো না আকাশটা কেমন হয়ে যাচ্ছে। সকাল থেকে একটুও রোদ বের হয়নি। বাবা ঠিকই বলেছে, এবার কিছু একটা হবে। আমাকে তাড়াতাড়ি এই গর্তটা শেষ করতে হবে। কতটুকু হলো? মোটামুটি গভীরতা যথেষ্ট হয়েছে, 4-5 জন আরামে থাকতে পারবে। বসে থাকা যাবে, শুয়েও পড়া যাবে দরকারে। কিন্তু আমি ভাবছি আরেকটু বড় করব, যদি অন্য কাউকে জায়গা দিতে হয়। অন্য কাউকে মানে? যারা সারা বছর আমাদের ছোট করে তাদের? মতিন সাহেব গতকাল তোমার বাবাকে রাস্তায় অপমান করেছে, তুমি কি ভুলে গেছো? সবার সামনে বলেছে তোমার ছেলেকে জোর করে খাটাবো, এসব ভুলে গেছো? ভুলিনি, কিন্তু বাবা বলেছে বিপদের দিনে মানুষ মানুষের পাশে না দাঁড়ালে মানুষ বলে পরিচয় দেওয়ার অর্থ থাকে না। আমরা যদি ওদের মতো হয়ে যাই তাহলে আমাদের আর ওদের মধ্যে তফাৎ কি থাকলো? তখন তো আমরাও ওদের মতোই। তোমার বাবা সাধু মানুষ বুঝলাম, সন্ন্যাসী হলেও মানাতো, কিন্তু এত ভালো থাকতে গেলে নিজেরা মরবো। আগে নিজেদের দিকে তাকাও, তারপর অন্যদের দিকে তাকাবে। মরবো না, বাবা বলেছে যে ভাগ করে দেয় বিধাতা তাকে আরও বেশি দেন। এটা বাবার বিশ্বাস, আমারও বিশ্বাস। তুমি একটা কাজ করো, ঘরে যত শুকনো খাবার আছে পুরনো কলসিতে ভরে এই গর্তের কোনায় রেখে দাও। ঠিক আছে, তোমার কথা শুনবো, তবে প্রার্থনা করো এসব লাগে না যেন। এত কষ্ট করে যা জমাচ্ছ না লাগলেই বরং ভালো। শুনছেন? বাতাসটা কেমন হুঙ্কার দিচ্ছে। বাচ্চারা ঘুমোচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম আসছে না। ভয় পাচ্ছ কেন? এটা পাকা বাড়ি, ইট সিমেন্টের, বাতাসে কিছু হবে না। তুমি বরং শুয়ে পড়ো, সকাল হলেই দেখবে সব ঠিক আছে। প্রতি বর্ষায় একটু বাতাস হয়, এটা নতুন কিছু না। না, এবার অন্যরকম লাগছে, কিছু একটা ভালো লাগছে না। ছাদ থেকে জল পড়ছে দেখুন ওই কোনায়, দেওয়ালে ফাটল ধরেছে বলে মনে হচ্ছে। গত বছর যে ফাটলটা ছিল সেটা বড় হয়ে গেছে। আমরা কি অন্য কোথাও যেতে পারি? পাশের বাড়ি কিংবা স্কুল ঘরে? কোথায় যাব? বাইরে তো ঝড় চলছে। এই বাড়ি ছাড়া আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। এই অন্ধকারে বাচ্চাদের নিয়ে বের হওয়া পাগলামি হবে। তুমি বাজে চিন্তা করো না। আমার মনে পড়ছে
করিম চাচা সেদিন বলেছিল ঝড় আসতে পারে, প্রস্তুতি নিতে। আপনি শোনেননি তো, উল্টো তো কাকাকে বকা দিলেন। এখন কি হবে? জাগাও, সবাইকে নিচতলায় নিয়ে আসো। জল যদি ওঠে ওপরে যাব। ছোটটাকে কোলে করে আনো, ও ভয় পাবে, কিন্তু ভয় পেও না, আমি আছি। আপনি আছেন, কিন্তু ঝড়ের কাছে আপনার ক্ষমতা কতটুকু? দেওয়াল কাঁপছে, ওই দেখুন প্লাস্টার খসে পড়ছে। এখন শুধু প্রার্থনাই ভরসা। টাকা পয়সা জমি জমা কিছুই কাজে আসছে না এখন। ঠিক আছে, চুপ করো, বাচ্চাদের নিয়ে আসো তাড়াতাড়ি। আর হ্যাঁ, টর্চটা কোথায়? আলো ছাড়া কিছু দেখা যাচ্ছে না। ফজলু, মাচাটা ধরে রাখ। বাতাস ওপরের ঢাকনা উড়িয়ে দিতে চাইছে, জোরে ধর, ছেড়ে দিস নে। রহিমা কোথায়? রহিমা ভেতরে আছে বাবা, মুরগিগুলোকে ধরে বসে আছে। একটা ছাড়া বাকি তিনটা আনতে পেরেছে। লালচে মোরগটা পালিয়ে গেছে, অন্ধকারে ধরতে পারিনি। আমাদের ঘরটা কি আছে? ঘর আর নেই বাবা, টিনের চালটা প্রথম ঝাপটাতেই উড়ে গেছে। শব্দ শুনলাম, ঝনঝন করে উড়ে গেল। মাটির দেওয়ালও ভেঙে পড়ছে হয়তো, কিন্তু আমরা নিরাপদ, এটাই বড় কথা। ঘর আবার বানানো যাবে, প্রাণ গেলে ফেরানো যায় না। বাবা, বাইরে কান্নার শব্দ শুনছো? কেউ চিৎকার করছে মনে হচ্ছে, কারো সাহায্য দরকার। শোনো, ভালো করে শোনো, মনে হচ্ছে বাচ্চার কান্না, বাতাসের শব্দের মধ্যে শোনা যাচ্ছে। শুনছি, ঝড় একটু কমলেই বাইরে দেখ, কিন্তু একা যাবি না, সাবধানে যাবি। গাছ ভেঙে পড়ছে, টিন উড়ছে, যে কোনো কিছু মাথায় পড়তে পারে। আর শোন, যাকেই পাবি এখানে নিয়ে আসবি, মনে রাখিস। বাবা, তুমি যদি বলো তাহলে মতিন সাহেবকেও আনবো। ওনার বাড়ি পাকা, কিন্তু এই ঝড়ের পাকা বাড়িও টিকবে কিনা সন্দেহ। সবার আগে তাকেই আন। অহংকারী হলেও মানুষ তো বাবা, তার পরিবারও আছে, ছোট ছোট বাচ্চা আছে ওর ঘরে। বাচ্চাদের কোনো দোষ নেই। এই ঝড়ে কেউ শত্রু নেই, সবাই অসহায়। ঠিক আছে বাবা, বাতাস একটু কমুক, আমি বের হচ্ছি। মতিন কাকা, কাকি ঠিক আছেন? কে? ফজল, তুই এখানে কোথা থেকে এলি? এই ঝড়ের বাইরে বের হয়েছিস? আমাদের সব শেষ হয়ে গেছে বাবা, পাকা বাড়ি সব ভেঙে পড়েছে। ছেলে মেয়েগুলোকে কোনো রকমে বাঁচিয়েছি। তোমাদের কি অবস্থা? আমাদের ঘরও নেই, টিনের চাল উড়ে গেছে, মাটির দেওয়াল ধসে পড়েছে, কিন্তু আমরা নিরাপদ। বাবা আগে থেকেই একটা গর্ত বানিয়ে রেখেছিল, সেই গর্তটাই আমাদের বাঁচিয়েছে। আপনারাও আসুন, জায়গা আছে, একটু সরে বসলেই হবে। তোর বাবাকে আমি অপমান করেছিলাম মাত্র কয়েকদিন আগে। তোকে আমার জমিতে জোর করে খাটাতে চেয়েছিলাম, খাল বন্ধ করতে চেয়েছিলাম তোদের জমির, তবু তুই আমাকে ডাকতে এসেছিস এই ঝড়ের প্রাণে ঝুঁকি নিয়ে। এইসব কথা এখন থাক, যা হয়েছে হয়েছে, এখন প্রাণ বাঁচানো দরকার। ঝড় আবার জোরে আসতে পারে, আকাশ এখনো কালো। তাড়াতাড়ি আসুন, কাকিকে ধরুন, আমি বাচ্চাদের নিয়ে যাচ্ছি। ফজলু বাবা, এই রাতে এই ঝড়ে তুমি আমাদের খুঁজতে এসেছো, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন না, সত্যি। চলুন, আর দেরি করবেন না, পথে সাবধানে সাবধানে পা ফেলবেন, গাছের ডাল পড়ে আছে জায়গায় জায়গায়। চলো বাবা চলো, আমার পা কাঁপছে, কিন্তু চলো। করিম ভাই, আমি কি বলবো বুঝতে পারছি না। তুমি আমাকে জায়গা দিলে, যে আমি তোমাকে সারা জীবন কষ্ট দিয়েছি, অপমান করেছি, আজ সেই আমি তোমার আশ্রয়ে। মতিন ভাই, আশ্রয়টা আমার না, আশ্রয়টা ঈশ্বরের। আমি শুধু আগে থেকে একটু প্রস্তুতি নিয়েছিলাম। সেসব কথা এখন থাক, এখন সবার আগে দরকার সবাই বেঁচে থাকা। ক্ষুধা লেগেছে নিশ্চয়ই, বাচ্চারা তো কাঁদছে। ছোটটা কখন খেয়েছে শেষ? দুপুরে, সন্ধ্যের পর থেকে কিছু জোটেনি। আমি ওকে বুকে চেপে ধরে রেখেছি, কিন্তু ক্ষুধা তো বুকে চেপে মেটে না। সন্ধ্যার পর থেকে কেউ কিছু খায়নি, বাচ্চাগুলো ক্ষুধায় কাতরাচ্ছে, কিন্তু এখন খাবার কোথায় পাবো? সব তো ভেসে গেছে, রান্নাঘর ভেঙে পড়েছে,
চাল ডাল সব জলে। দেখো, ওপরওয়ালা ব্যবস্থা করে রেখেছেন। যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি দিয়েই জমিয়ে রেখেছি। কিন্তু রহিমা, ওই কলসিটা বের কর, আর বজলু একটা মুরগি ধর, যে মোটাটা আছে সেটা। আজকে রাতেই সবাই মিলে খাবো। তোমাদের জমানো খাবার আমরা খাবো? এটা তো তোমাদের কষ্টের সঞ্চয়। তোমাদের জন্য এগুলো, আমাদের জন্য না। আমরা কোনো অধিকার রাখি না এতে। খাবার কারো একার জন্য না, বিপদের দিনে যে খাবার ভাগ করে খাওয়া যায় সেটাই সবচেয়ে দামি। শুরু করো সবাই, কম হলেও সবার জন্য আছে। একটা মুরগি, কিন্তু ঝোল বেশি করে করেছে রহিমা। স্বাদ তো আছে, মাংস ছোট ছোট টুকরো, কিন্তু ঝোলের স্বাদ পুরোটাই আছে। চিরা ডুবিয়ে খাও, পেট ভরবে। বাচ্চাদের আগে দাও, ওরা বেশি ক্ষুধার্ত। করিম ভাই, আমি সারা জীবন বড় বড় হোটেলে খেয়েছি, 500 টাকার প্লেটে মুরগি খেয়েছি এসি রুমে বসে, কিন্তু এই কচু পাতায় এই ঝোলের স্বাদ, এমন স্বাদ জীবনে পাইনি। একটা জিনিসের গুণে একসাথে খাওয়া। দেখো, আমরা ধনী গরিব বড় ছোট সবাই একসাথে বসে খাচ্ছি কচু পাতায়, একই ঝোলে হাত ডুবিয়ে। শুধু আমরা মানুষ ক্ষুধার্ত, আর একটা ঝোলে সবার ভাগ আছে। এই ভাগটাই আসল জিনিস। আর একটু ঝোল দেবো? বাচ্চাদের পাতায় দাও। দাও মা, ওরা খাক। আমার আর না লাগলেও চলবে, ওদের পেট ভরুক। আমি সারা রাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু ওরা পারবে না। সবাই খাবে, কেউ না খেয়ে থাকবে না। রহিমা, আর একটু চিড়া দাও, আর ওই কলসিতে গুড় আছে, বাচ্চাদের জন্য একটু বের কর। গুড় খেলে শক্তি পাবে ওরা। আমি কত ভুল করেছি করিম ভাই, কত বড় ভুল। সেদিন তুমি বলেছিলে প্রস্তুতি নিতে, আমি হাসলাম। আমি বুঝতে পারছি, শক্তি দেয়ালে থাকে না, বুদ্ধিতে থাকে, হৃদয়ে থাকে। দেরিতে হলেও বুঝেছ। রাতটা কাটুক, সকালে অনেক কাজ আছে। এখন যাও আর ঘুমানোর চেষ্টা করো কিছুক্ষণ। গ্রামটার কি হাল হয়েছে! আমাদের ঘর তো নেই, আপনার বাড়িটাও অর্ধেক ভেঙে পড়েছে। রাস্তায় গাছ পড়ে আছে, বিদ্যুতের খুঁটি উল্টে আছে, নদীর জল এখনো নামেনি। ফজলু, আমি তোকে একটা কথা বলতে চাই। অনেকক্ষণ ধরে ভাবছি কিভাবে বলবো। আমি তোর বাবাকে, তোকে, তোদের সবাইকে কম কষ্ট দিইনি, তবু তোরা আমাকে রাতে আশ্রয় দিলি, খাবার দিলি, বাচ্চাদের গুড় খাওয়ালি। কেন? বাবা ছোটবেলা থেকে একটা কথা শিখিয়েছে, মানুষ বিপদে পড়লে তার কোনো পরিচয় থাকে না, সে শুধু মানুষ। রাতের অন্ধকারে যখন আপনার বাচ্চারা কাঁদছিল, ক্ষুধায় ভয়ে কাঁপছিল ভেজা কাপড়ে, তখন আমি শুধু একজন বাবা আর তার সন্তানদের দেখেছি। আমি লজ্জিত বাবা, আজ থেকে আমি বদলাবো। মুখের কথায় না, কাজে দেখাবো। গ্রামটা নতুন করে গড়তে হবে, এবার একসাথে গড়বো। আর তোর বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবো, সবার সামনে, যেমন সবার সামনে অপমান করেছিলাম। ক্ষমা চাওয়ার দরকার নেই, বাবা কোনোদিন মনে রাখেননি, আপনিও রাখবেন না। কাজে দেখান, কথায় নয়, কাজে। চলো, আমার গোলায় যত ধান আছে জলে না ভিজে থাকলে সব বিলিয়ে দেব আজ। আর যদি ভিজে গিয়ে থাকে তাহলে যা বাঁচানো যায় তাই দেব। করিম ভাই, একটা কথা বলবো। তুমি আগে থেকে জানতে ঝড় আসবে, তুমি কিভাবে আগে থেকে প্রস্তুতি নিলে? তুমি কি সত্যি আকাশ পড়ে বুঝতে পারো? জানতাম না, কেউ ভবিষ্যৎ জানে না, কিন্তু আমি আমার বাবার কাছ থেকে একটা কথা শিখেছি। গরিব মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সৎ কর্তা। বুদ্ধি দিয়ে টিকে থাকতে হয়। আমি সারা জীবন ভেবেছি টাকা দিয়ে সব কেনা যায়, নিরাপত্তা, সম্মান, সুখ সব কিনেছি টাকা দিয়ে। কিন্তু ঝড়ের রাতে আমার টাকা কোনো কাজে আসেনি। আমার পাকা দেওয়াল রক্ষা করতে পারিনি আমাকে, তোমার মাটির গর্ত করেছে।
জানো মতিন ভাই, আমার বৌমা রহিমা প্রথমে রাগ করেছিল, তোমাদের আশ্রয় দিতে চায়নি, বলেছিল যারা আমাদের কষ্ট দেয় তাদের কেন সাহায্য করব। আমি ওকে বলেছিলাম প্রতিশোধ নেওয়া সহজ, ক্ষমা করা কঠিন। তুমি ঠিকই বলেছ। আমি আজ সবার সামনে বলবো, এই গ্রামের আসল নেতা তুমি। তোমার কাছে সম্পদ নেই, কিন্তু সহানুভূতি আছে, দূরদর্শিতা আছে, মানুষকে ভালোবাসার ক্ষমতা আছে। যে ভালোবাসা শত্রুকেও জায়গা দেয়, এগুলোই আসল শক্তি। চলো চলো, গ্রামটা নতুন করে গড়ি। এবার সবাই এবার দেওয়াল বানাবো বাড়ির চারপাশে, মানুষের মাঝখানে না। চলো করিম ভাই, আজ থেকে নতুন শুরু। তোমরাও এরকম ভাবে মিলেমিশে থেকো আমাদের মতো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থেকো।